নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুনছেন সাহিত্যিক বনফুলের লেখা উপন্যাস অগ্নিশ্বর। আজ পড়ব উপন্যাসটির ৭ম পর্ব। তখন আমি বিহারের একটা বড় শহরে আছি। কার পরামর্শে এখন ঠিক মনে নেই। একটা পুরনো মোটরকার কিনে অশেষ দুর্গতি ভোগ করছি। মোটরটা মোটর না হয়ে যদি মানুষ হতো তাহলে ওর খামখেয়ালি ব্যবহারে হয়তো আনন্দ পেতাম। যখন খুশি থামতো, যখন খুশি চলতো। হর্ন যখন বাজবে না তখন কিছুতেই বাজবে না, আবার বাজতে আরম্ভ করলে থামানো শক্ত। এই মোটরে চড়ে একদিন দুপুরবেলা এক পতিতা পল্লীর ভিতর দিয়ে আসছি। হঠাৎ মোটরটা থেমে গেল। ২-৪ জন লোক ডেকে ঠেলবার চেষ্টা করছি। এমন সময় হঠাৎ কানে গেল, ওগো মা গো, কোথায় তুমি গো? এরা আমাকে মেরে ফেলছে গো, আমাকে বাঁচাও। বিহারের এই পাড়ায় এরকম বাংলা কান্না শুনে একটু অবাক হয়ে গেলুম। ঘাড় ফিরিয়ে চেয়ে দেখলুম একটা ঘরের সামনে একটা ষণ্ডা কাবুলি আর একটা খান্ডার নেমে দাঁড়িয়ে রয়েছে। মেয়েটা হিন্দি ভাষায় অশ্রাব্য গালাগালি দিচ্ছে, তর্জন গর্জন করছে আর শাসাচ্ছে যে কপাট না খুললে কপাট ভেঙে তারা ঘরে ঢুকবে। কপাটটা ভিতর থেকে বন্ধ। আমার মাঝে মাঝে মতিচ্ছন্ন হয়। ঠেলাঠেলি করে মোটরটা স্টার্ট নিয়েছিল। আমি শটান চলে গেলেই পারতুম, কিন্তু যেতে পারলুম না। ওই বন্ধ দরজার ওপারে বাংলা ভাষায় এমন বুক ফাটা হাহাকার কে করছে তা জানবার কৌতূহল অদম্য হয়ে উঠল। একটা পুলিশ কনস্টেবল একটু দূরে নির্বিকার হয়ে দাঁড়িয়েছিল। আমি তখন সেখানে সিভিল সার্জন, সুতরাং আমাকে অগ্রাহ্য করা সম্ভব ছিল না তার পক্ষে। তার দিকে চাইতেই সে পায়ে পা ঠুকে মিলিটারি কায়দায় সেলাম করলে। তাকে ডাকলাম, বললাম, দেখ তো এখানে হাল্লা কিসের? ঘরের ভিতর অমন করে কাঁদছে কে? আমি গিয়ে মোটরে বসলাম। মিনিট 10 পরে সে এসে বললে, ওই জবরদস্ত আওরাতটি হচ্ছে বাড়িউলি, আর ওই আগা সাহেব হচ্ছে ওর খদ্দের। বাড়িউলি আগা সাহেবের কাছ থেকে অগ্রিম 100 টাকা নিয়েছে। এক বাঙালিন খবসুরত লড়কি বাড়িউলির কাছে এসেছে দিন কয়েক আগে। আগা সাহেবের খাইশ হয়েছে ওই মেয়েটিকে রাখেন, কিন্তু বাঙালিন লড়কিটি কিছুতে রাজি হচ্ছে না। এখন হুজুর আমাকে যা করতে বলেন তাই করব। বললাম, তুমি ওই আগা সাহেবকে ভাগিয়ে দাও, বলো যে তার টাকা মার যাবে না। আমি তার জিম্মাদারি রইলাম, আর বাড়িউলিকে ডেকে নিয়ে এসো আমার কাছে। আগা সাহেব চলে গেল। তার সুখ স্বপ্নের মাঝখানে একটা বুড়ো সিভিল সার্জন ভাঙা ঝরঝরে মোটরে চড়ে এসে হাজির হবে এটা সে ভাবতেই পারিনি। কিন্তু ওরা প্র্যাকটিক্যাল লোক, খামোখা বড় লোক বা অফিসারদের সঙ্গে ঝগড়া করতে চায় না। সে আমাকে একটা সেলাম করে চলে গেল এবং একটু দূরে গিয়ে আর একটা খোলার ঘরে ঢুকে পড়ল। বাড়িউলিটি কনস্টেবলের সঙ্গে এসে যখন হাজির হলো তখন তার মুখের চেহারা, ভাবভঙ্গি সব বদলে গেছে। একেবারে অন্য লোক যেন। চোখ মুখের সে কি সম্ভ্রমাত্মক ভাব, পানের ছোপ লাগা ঠোঁটের ফাঁকে মিশি মাখানো দাঁতে সে কি হাসির ঝলক। খদ্দের হিসেবে আগা সাহেবের চেয়ে যে আমি ঢের বেশি বাঞ্ছনীয় এ কথা সে কিছু না বলেই যেন আমাকে বুঝিয়ে দিলে। বললে, হুজুর ফরমাইয়ে, আব ক্যা করু? অর্থাৎ ফরমাস করুন, এবার কি করব? বললাম, ওই মেয়েটিকে কপাট খুলতে বলো। বলো এখানকার বাঙালি ডাক্তার সাহেব তোমার সঙ্গে দেখা করতে চায়। আগা সাহেব চলে গেছে। বাড়িউলি গিয়ে কপাটের সামনে দাঁড়িয়ে একথা বলা সত্ত্বেও কপাট খুলল না খানিকক্ষণ। মেয়েটার সম্ভবত সন্দেহ হলো
যে একটা মিথ্যা ছুতো করে বাড়িওয়ালি কপাট খোলাচ্ছে, কপাট খুললেই ওই কাবুলিওয়ালা ঢুকে পড়বে। তখন আমি নিজেই নামলুম, বন্ধর দ্বারে আঘাত করে চেঁচিয়ে বললুম, কপাট খোলো, তোমার কোনো ভয় নেই, কাবুলিওয়ালা চলে গেছে। ভাষার জাদু যে কি অদ্ভুত, ভাষা যে আমাদের কি নিবিড় বন্ধনে বেঁধে রাখে তা বিদেশে গেলে বোঝা যায়। কারো মুখে বাংলা ভাষা শুনলেই মনে হয় সে যেন আমার আপনার লোক। আমার কথা শুনে ওই মেয়েটিরও বোধহয় তাই মনে হলো। বন্ধ কপাট খুলে গেল সঙ্গে সঙ্গে। ঘরে ঢুকে আশ্চর্য হয়ে গেলুম। এমনটা যে দেখব তা কল্পনা করিনি। মনে হলো অজন্তার ছবি এমন জীবন্ত হয়ে কি করে অবতীর্ণ হলো এখানে। ঠিক সেই মুখ, সেই নাক, সেই চোখ, সেই চাহনি। আমি ঘরে ঢুকতেই মেয়েটি আমার পা দুটো ধরে বললে, আপনি আমার বাবা, আমাকে বাঁচান আপনি, এরা আমাকে মেরে ফেলছে। মাত্র 7 দিন এখানে এসেছি, 40-50টা নানা জাতের নানা বয়সের লোক এনে ঘরে ঢুকিয়েছে বাড়িওলি। আজ একটা কাবলেকে এনেছে, আমাকে রক্ষা করুন আপনি, আমি আর পারছি না। আমার পা জড়িয়ে হাউ হাউ করে কাঁদতে লাগলো। বেশ একটু বেকায়দায় পড়ে গেলুম। ঘড়ি দেখলুম 1:30টা বেজেছে। মনে পড়ল আমার সতীলক্ষ্মী স্ত্রী আমার অপেক্ষায় অনাহারে বসে আছেন এখনো। আর বেশি দেরি করলে অনর্থকাণ্ড হবার সম্ভাবনা। জঠরাগ্নির উত্তাপের সঙ্গে সতীত্বের তেজ মিলে যে অগ্নিকাণ্ড হবে তা নেবাবার ক্ষমতা কোনো দমকলেরই নেই। সুতরাং শর্টকাট ব্যবস্থা করলুম একটা। সেদিন অনেকগুলো কল পেয়েছিলুম। পকেটে কিছু টাকা ছিল। মেয়েটিকে 25 টাকা আর বাড়িওলিকে 25 টাকা দিয়ে বললাম, এখন তোমরা এই টাকা রাখো, আমি সন্ধ্যের পর আবার আসব, এসে সব শুনে একটা ব্যবস্থা করে দেব, কিন্তু এর ঘরে এখন আর কোনো লোক যেন না ঢোকে। সেই কনস্টেবলকে ডেকে বললুম, তুমি দেখো এর উপর কেউ যেন বলাৎকার না করে, আমি এসপিকেও খবর পাঠাচ্ছি। তখন এসপি ছিলেন একজন দুর্দণ্ডপ্রতাপ ব্যক্তি, মনুষ্যরূপী ব্যাঘ্র একটি। যাকে ছুঁতেন তাকে শুধু 18 ঘা নয়, অনেক বেশি ঘা দিতেন। এসপির নাম শুনে কনস্টেবল সন্ত্রস্ত হয়ে উঠল। পায়ে পা ঠুকে আমাকে আর একবার সেলাম করে বলল, আমি ওর দরওয়াজায় খাড়া পাহারা থাকবো, এক তিতলি কো ভি ঘুসনে নেহি দুঙ্গা। তিতলি মানে আমি তখন বুঝেছিলাম পিঁপড়ে, কিন্তু পরে জেনেছি প্রজাপতি। সেদিন ওই ভোজপুরি কনস্টেবল আর আফগানি আগা দুজনেই রসবোধের পরিচয় দিয়েছিল। সন্ধ্যের পর খুব জরুরি কল না থাকলে আমি কোথাও বেরোতাম না। সাধারণত সন্ধ্যার পর বড় বড় অফিসাররা ক্লাবে যেতেন। সেকালে সাহেবদেরই প্রাধান্য ছিল। সাহেবরাই ডিস্ট্রিক্ট অফিসারের পদ অলঙ্কৃত করতেন। আমাদের মতো নেটিভ থাকতো 2-1 জন। এদের মধ্যে কেউ কেউ ক্লাবেও যেত সাহেবদের খোশামত করবার জন্যে, আবার কেউ কেউ যেত মদ খাবার লোভে। বাড়িতে বসে মদ খাবার তাগদ অনেকেরই ছিল না সেকালে, একালেও নেই। এই জন্যই হোটেল আর ক্লাবগুলো টিকে আছে সম্ভবত। আমি ক্লাবে যেতাম না। মাঝে মাঝে 2-1 চুমুক ব্র্যান্ডি খাবার ইচ্ছে হলে ঘরে বসেই খেতুম। সন্ধ্যাবেলা আমার একমাত্র কাজ ছিল স্নান করে ভালো 1 কাপ চা খেয়ে একটি ইজি চেয়ারে গা এলিয়ে দিয়ে বই পড়া। সেদিন তা না করে গেলুম ওই মেয়েটির কাছে। ফিরে এসেই এসপিকে ফোন করেছিলাম। ফোনেই সব কথা খুলে বলেছিলাম তাকে। সে আমাকে বলল, আমি সেখানে কড়া পাহারার ব্যবস্থা করছি, আপনি নিশ্চিন্ত থাকুন। সেখানে গিয়ে দেখলুম শুধু সে কড়া পাহারারই বন্দোবস্ত করেনি, বাড়িওলিকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। কপাটে কয়েকবার ধাক্কা দিয়ে ডাকাডাকি করার পর সে কপাট খুলে দিলে অগাধে শুয়ে ঘুমোচ্ছিল। কি খবর, ঘুমোচ্ছিলে? বেশ, কেউ বিরক্ত করেনি তো? তার মুখেই শুনলুম বাড়িওলিকে থানার দারোগা এসে ধরে নিয়ে গেছে।
এবার তোমার ব্যাপারটা কি বলো তো শুনি। মেয়েটি অনেকক্ষণ ধরে থেমে থেমে যে কাহিনীটি বললে তা যেমন করুণ তেমনি নিষ্ঠুর। হুগলি জেলার এক গ্রামে ওর বাড়ি, যাতে কৈবর্ত। বিধবা মা ছাড়া বাড়িতে আর কেউ নেই। গ্রামে মেয়েদের একটা স্কুল ছিল, সেই স্কুলে সে পড়তে যেত। অনেক ব্রাহ্মণ কায়স্থ বৈদ্য মেয়েও পড়ত সে স্কুলে। পড়াশোনা ওর তত ভালো লাগতো না। ওর কেবলই মনে হতো কবে আমার বিয়ে হবে, কবে আমি মায়ের দুঃখ ঘোচাতে পারবো। ছেলে হয়নি বলে তার মায়ের মনে একটা দুঃখ ছিল। প্রায় সে কথা বলতো যদি পেটের একটা ছেলে থাকতো তাহলে তার বিয়ে দিতুম, নাতি নাতনিতে ঘর ভরে যেত। আর মেয়ে তো পরের জন্যই মানুষ করা, কাকের বাসায় কোকিলের ছানার মতো, বড় হলেই পর হয়ে যাবে। ওর ছেলে মেয়ে ওর কাছে থাকবে, সে কি আমার ঘর আলো করতে আসবে? সে তখন তার মাকে আশ্বাস দিয়েছিল, আমার প্রথম সন্তান, তা সে ছেলেই হোক আর মেয়েই হোক, তোমাকেই দেব আমি, ঠিক দেব, দেখো। তার সহপাঠিনীদের একে একে বিয়ে হয়ে যেতে লাগলো। কি চমৎকার বর তাদের! কেউ ডাক্তার, কেউ উকিল, কেউ মাস্টার। আর কি সব চেহারা, দেখে চোখ ফেরানো যায় না। তার কিন্তু আর বিয়ে হয় না। ভালো ছেলেই কোথাও পাওয়া গেল না। একটি ভালো ছেলের সন্ধান পাওয়া গিয়েছিল, কিন্তু তারা এত টাকা চেয়ে বসলো যে সাধ্যে কুলালো না তার মায়ের। বয়স বাড়তে লাগলো, 14, 15, 16, তবু তার বিয়ে হলো না। স্কুলে যাওয়া ছেড়ে দিল সে। রাস্তায় বেরুতে লজ্জা করত। পাড়ার বখাটে ছেলেগুলো জ্বালাতন করত রাস্তায় বেরুলে, ছড়া কাটত, শীষ দিত। বাড়িতেই দিনরাত থাকতে লাগলো সে। বাড়িতে বসে ওই একটি চিন্তাই সে দিনরাত করত, কবে তার বিয়ে হবে, কবে তার নিজের ঘর হবে, ছেলে হবে, কবে সে মাকে তার একটি ছেলে দিতে পারবে। এইভাবেই দিন কাটছিল। এমন সময় সর্বনাশ হয়ে গেল। তাদের ঘরে শীত কেটে চোরে নিয়ে গেল তাদের যথা সর্বস্ব। তার মায়ের যা 2-1খানা গয়না ছিল, ভালো কাপড় ছিল, যার উপর নির্ভর করে মা ভেবেছিল তার বিয়ে দেবে, তা সমস্ত চুরি হয়ে গেল। বিয়ের আশা নির্মূল হয়ে গেল একেবারে। বিনা পয়সায় এদেশে মেয়ের বিয়ে হয় কি কখনো? পাশের গায়ে থানা, সেখান থেকে দারোগাবাবু এলেন চুরির তদন্ত করতে। আমাকেই বেশি করে জেরা করতে লাগলেন। আমি কোথায় শুয়েছিলাম, রাত্রে কোনো শব্দ শুনেছিলাম কি না, বাড়ির আশেপাশে কোনো লোককে ঘোরাফেরা করতে দেখেছি কি না, আমাদের বাড়িতে কারা আসে, এই সব। তারপর থেকে দারোগাবাবু রোজই আসতে লাগলেন, আর আমাকে ডেকে সামনে বসিয়ে নানা কথা জিজ্ঞেস করতে লাগলেন। দিন কতক পরে তার আসল মতলবটি বোঝা গেল। তিনি মাকে একদিন বললেন, আমি আপনার স্বজাতি, চুরির কোনো কিনারা করতে পারলুম না, তবে আপনার একটা উপকার করতে পারি। আপনার মেয়ের এখনও বিয়ে হয়নি, আমারও বিয়ে হয়নি। আপনার মেয়েটিকে আমার পছন্দ হয়েছে। আপনার যদি আপত্তি না থাকে, ওকে আমি বিয়ে করতে পারি। আপত্তি? মা যেন আকাশের চাঁদ হাতে পেলেন। শুধু মা নয়, আমিও। কি সুন্দর সুপুরুষ, তার উপর দারোগা। দারোগাবাবু কিন্তু বললেন যে এখনই তিনি বিয়ে করতে পারবেন না, কারণ তাঁর এক কাকা মারা গেছেন, কালাও সুদ চলছে, সেটা শেষ হয়ে গেলে তবে বিয়ে হবে। খুবই সঙ্গত কথা। বিয়ের কথাবার্তা পাকা হয়ে রইল। দারোগাবাবু প্রায়ই আসতে লাগলেন এবং আমার সঙ্গে এমন ব্যবহার করতে লাগলেন যেন আমি তার বউ হয়ে গেছি। রোজই জিনিসপত্র পাঠিয়ে দিতেন, মাছ, দই, দুধ, তরি তরকারি। মাকে টাকাও দিতেন মাঝে মাঝে। আমরা যে কখনো কল্পনাও করিনি তাই ঘটতে লাগলো। এইভাবেই চলছিল।
কিন্তু মাসখানেক পরে দারোগাবাবু আরও বেশি দাবি করলেন আমার উপর। একদিন একটা পালকি পাঠিয়ে দিলেন। একটা চাকর চিঠিও সঙ্গে নিয়ে এসেছিল, মায়ের নামে চিঠি। মা তো পড়তে জানে না, আমিই পড়লাম। লিখেছেন, আমি কদিন থেকে জ্বরে পড়ে আছি, ওকে যদি পাঠিয়ে দেন ভালো হয়। পালকি পাঠালাম। মা একটু বিপদে পড়ে গেলেন। যাওয়াটা ভালো দেখায় না, অথচ এত বড় একটা হিতৈষী বন্ধুর এই অনুরোধ অগ্রাহ্য করাও শক্ত, বিশেষত সে যখন হবু জামাই। আমাদের সৌভাগ্যে পাড়ার লোকেরা হিংসেতে ফেটে পড়ছিল, সুতরাং তাদের সঙ্গে কোনো পরামর্শ করতে যাওয়া বৃথা মনে হলো। মা খানিকক্ষণ ভাবলেন, শেষে বললেন, চল, আমিও তোর সঙ্গে যাই। যদিও সে আমাকে যেতে বলেনি, কিন্তু তোকে একা পাঠাই কি করে? আমার সঙ্গে মাও গেলেন। আমরা গিয়ে দেখলাম সত্যি তাঁর একটু জ্বর হয়েছে, কিন্তু এমন বাড়াবাড়ি কিছু নয়। দারোগাবাবু মায়ের দিকে চেয়ে বললেন, আপনি কেন এলেন কষ্ট করে? তা এসেছেন, বেশ করেছেন, থাকুন। মা আর আমি দুজনেই তাঁর বাসায় থাকতে লাগলুম। আমার কিন্তু বড় অস্বস্তি লাগত, কারণ আমাকে আড়ালে পেলেই দারোগাবাবু এমন সব অসভ্য ইঙ্গিত করতেন যে আমার লজ্জাও করত, খারাপও লাগত। কিন্তু কি করব, আমরা সঙ্গীন ফাঁদে পা দিয়েছিলুম, পালাবার উপায় ছিল না। শেষকালে দারোগাবাবু মাকে বুঝিয়ে দিলেন যে আমি যদি তার কাছে স্ত্রীর মতো থাকি তাহলেই বা ক্ষতি কী? কিছুদিন পরে শাস্ত্রমতো বিয়ে তো হবেই। মা মত দিয়ে দিলেন এতে, না দিয়ে উপায় ছিল না। গরিব পাড়াগে মূর্খ বিধবা, দারোগার বিষদৃষ্টিতে পড়বে কোন সাহসে? একদিন মাকে বুঝিয়ে সুঝিয়ে তিনি বাড়ি পাঠিয়ে দিলেন, কিছু টাকাও নাকি দিয়েছিলেন। টাকা বড় অদ্ভুত জিনিস ডাক্তারবাবু। টাকার লোভে মাও নিজের সন্তানকে বিক্রি করে দেয়। মা টাকা পেয়ে চলে গেলেন। আমি বললুম, টাকার লোভে তুমিও তো এই নরকে এসেছ। না, আমি টাকার লোভে আসিনি, আমি ঘর বাঁধার আশায় এসেছিলাম। মাকে আমি দোষ দিচ্ছি না, তার মনের অবস্থা আমি বুঝতে পারছি। আমাদের সমাজই এমনই, সমাজই আমাকে তুলে দিলে ওই দারোগাটার হাতে। আমরা তো বেশি কিছু চাইনি, ছোট একটি সংসার পাততে চেয়েছিলাম, ছোট একটু বাসা, আর কিছু নয়। হঠাৎ রবীন্দ্রনাথের একটি কবিতার কয়েকটা লাইন মনে পড়ে গেল। ধন নয় মান নয় এতটুকু বাসা করেছিনু আশা। কিন্তু সে কথা আর তাকে বললুম না, যদিও বলতে ইচ্ছে হয়েছিল, যা তুমি চেয়েছিলে তা দুর্লভ এদেশে। রবীন্দ্রনাথের মতো লোক যা জোগাড় করতে পারেননি তা তুমি পারবে কি করে? ছোট বাসা ছোট নয়, অনেক বড়। শান্তিপূর্ণ ছোট একটু বাসা জোগাড় করা অসম্ভব এদেশে। তার চেয়ে তাজমহল হোটেলে ফ্ল্যাট ভাড়া করা সহজ। তারপর যা ঘটবার তাই ঘটল। কিছুদিন পরেই বুঝতে পারলুম পেটে ছেলে এসেছে, তখনও বিয়ে হয়নি। শেষ পর্যন্ত বিয়ে হয়েছিল কি? না, পরে শুনলুম উনি বিবাহিত, যাতেও কৈবর্ত নন, উত্তর রাঢ়ী কায়স্থ, 3-4টি ছেলে মেয়ে আছে ওর। কি করে খবরটা পেলে? থানার এক হাবিলদার ছিলেন রমজান আলী। দারোগা সাহেব একদিন ট্যুরে বেরিয়েছিলেন, সেদিন তিনি আমাকে ডেকে সব কথা খুলে বললেন। রমজান আলী অবশ্য নিঃস্বার্থভাবে আমার উপকার করবার জন্যে এ কাজ করেননি, তাঁরও লোভ ছিল আমার উপর। তিনি দারোগাবাবুর স্ত্রীর ঠিকানাও এনে দিলেন আমাকে। বললেন, আমার কথা বিশ্বাস না হয় তাকে চিঠি লিখলেই সব জানতে পারবেন।
তিনি অসুস্থ, ধরমপুর স্যানাটোরিয়ামে থাকেন। এ শুনে আমার মনের যে কী অবস্থা হলো তা বুঝতেই পারছেন। স্যানাটোরিয়ামের ঠিকানায় চিঠি লিখলাম একটা, সব কথা খুলেই লিখলাম। রমজান আলীর ঠিকানা লিখে চিঠিখানা পোস্ট করে দিয়ে এলেন। চিঠির উত্তর না পাওয়া পর্যন্ত আমি দারোগাবাবুকে আর কিছু বললাম না। ভাবলাম ঠিক খবর আগে জানা দরকার। আমার মনে ক্ষীণ একটা আশা ছিল খবরটা মিথ্যে হবে, কিন্তু হলো না। দারোগাবাবুর স্ত্রী তার 3টি মেয়ে আর একটি ছেলে নিয়ে সশরীরে এসে পড়লেন একদিন। এসেই তিনি কি করলেন জানেন? আমাকে ঝাঁটা পেটা করে বাড়ি থেকে বের করে দিলেন। পেটে এমন লাথি মারলেন যে আমি অজ্ঞান হয়ে গেলুম। ওই রমজান আলী শেষে আশ্রয় দিল আমাকে, হাসপাতালে নিয়ে গেল, অনেক সেবা শুশ্রূষাও করলে। পেটের ছেলেটা কিন্তু বাঁচল না। মাও খবর পেয়ে হাসপাতালে এলো, রোজ আসতো, এসে কাঁদতো খালি, কোনো কথা বলতো না, খালি কাঁদতো। রমজান আলী আমার জন্য অনেক টাকা খরচ করেছিল। শেষকালে সে এক কাণ্ড করে বসল। মাকে হাত করে সে এক মোকদ্দমা রুজু করিয়ে দিলে দারোগার নামে। উপরওয়ালার কাছে এক দরখাস্ত করে দিলে মায়ের নাম দিয়ে। উপর থেকে সাহেব এলেন, আমার সাক্ষী নিলেন, মায়ের সাক্ষী নিলেন, হাসপাতালের ডাক্তারবাবুর সাক্ষী নিলেন। ফলে দারোগাবাবুর শুধু চাকরিই গেল না, 2 বছর জেল হয়ে গেল। দারোগাবাবু জেলে যাওয়ার পর আমি পড়লাম রমজান আলীর পাল্লায়। রমজান আলী মাকে বললে, দেখো, তোমার মেয়ের চিকিৎসার জন্যে, মোকদ্দমার জন্যে আমার 2000 টাকা খরচ হয়ে গেছে। আমার যা কিছু পুঁজি ছিল সব নিঃশেষ করেছি ওর জন্যে। তোমার মেয়েটি আমাকে দাও। ও এমনি আমার কাছে থাকতে পারে, কিংবা যদি বলো ওকে বিয়েও করতে পারি। অবশ্য আমার আরও 2 বিবি আছে, কিন্তু আমাদের সমাজে বহু বিবাহে দোষ নেই। আর এতে যদি তোমরা রাজি না থাকো, তোমার মেয়ের জন্য যে টাকা আমি খরচ করেছি সেটা আমাকে ফেরত দাও। মা আমাকে আড়ালে ডেকে জিজ্ঞেস করলেন, কি করবি? বললাম, আমি ওর কাছে থাকবো না, বিয়েও করব না, চলো বাড়ি ফিরে যাই। মা বললেন, কিন্তু সেখানে কি আর মুখ দেখাবার জো আছে? ঢিঢিক্ষার পড়ে গেছে চতুর্দিকে। তাহলে চলো অন্য কোথাও যাই, আমি তোমাকে ভিক্ষে করে খাওয়াবো, কিন্তু মুসলমান হতে পারবো না। মুসলমান হলেই বা ক্ষতি কি? হিন্দুরাই কি তোমাকে মাথায় করে রেখেছে না রাখবে? 2 পায়ে তো খালি থ্যাঁতলাচ্ছে। হিন্দু থেকেই তোমার বিয়ের চেষ্টা করলুম এতদিন, কিন্তু পেলুম কি একটাও ভালো ছেলে? তোমাকে শেষকালে যে নষ্ট করলে সেও হিন্দু। ঝেঁটা মারি এমন হিন্দু সমাজের মুখে। আমি কিন্তু তবু রাজি হতে পারলাম না। মা শেষে রেগে মেগে চলে গেল। রমজান আলীকে বলে গেল বটে যে আমি তোমার টাকার জোগাড় করতে যাচ্ছি, কিন্তু সেটা স্তোক বাক্য। রমজান আলী আমাকে পীড়াপিড়ি করতে লাগলো। আমি কিন্তু কিছুতেই রাজি হলাম না। মাকে যদিও বলেছিলাম যে ও মুসলমান বলে আমার আপত্তি, কিন্তু আমার আপত্তি ছিল অন্য জায়গায়। আমি এটা ঠিক বুঝতে পেরেছিলাম যে ঘর আমি বাঁধতে চাইছি, যা আমার জীবনের স্বপ্ন, তা ওকে বিয়ে করলে আমি পাবো না। রমজান আলী বললে, আমাকে বিয়ে যদি না করো, আমার টাকা ফেরত দাও। তোমার মা তো পালিয়েছে, আর এও জানি তার কাছে একটি কানাকড়িও নেই। বললুম, আমি রোজগার করে তোমার টাকা শোধ করে দেব। তুমি কোথাও আমার চাকরির ব্যবস্থা করে দাও। তুমি যখন আমার জন্য এতই করেছ, এটাও করে দাও দয়া করে। সে বললে, এখানে চাকরি হবে না তোমার। এখানে কে তোমাকে বাড়িতে ঢুকতে দেবে? আমার সঙ্গে বিদেশে যদি যাও, সেখানে কিছু ব্যবস্থা হতে পারে। আমি রাজি হয়ে গেলাম এতে। 1 দিন পরে রমজান আলী বললে,
আমি ছুটি নিয়েছি, চলো তোমাকে পশ্চিমের একটা শহরে নিয়ে যাই। সেখানে আমার এক চেনাশোনা আত্মীয় আছে, তার কাছে তোমাকে রেখে দেব। সে তোমার রোজগারের ব্যবস্থা করে দেবে। 7 দিন আগে রমজান আলী আমাকে এই বাড়িওয়ালির হাতে সঁপে দিয়ে চলে গেছে। তারপর থেকে আমার উপর যা নির্যাতন হচ্ছে তা তো আপনি সব শুনছেন। জিজ্ঞেস করলুম, রমজান আলীও কি তোমার উপর অত্যাচার করেছিল? করবার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। আমি চেঁচামেচি করে উঠতেই ছেড়ে দিয়েছিল, তারপরই এখানে নিয়ে এলো। বুঝলাম, বদমাইশ ঘোড়াকে ব্রেক করবার জন্য ঘোড়ার ব্যবসাদাররা যে কৌশল অবলম্বন করে, রমজান আলী তাই করেছে। জিজ্ঞেস করলাম, আমার কাছে তুমি কি চাও? যদি সাধ্যের মধ্যে হয় নিশ্চয়ই করব। আমি একটা ছোট্ট ঘর বাঁধতে চাই ডাক্তারবাবু, আপনি দয়া করে সেই ব্যবস্থা করে দিন। জাতির বিচার আমার আর নেই। যে কোনো লোক ভদ্রভাবে স্ত্রীর মতো যদি আমাকে রাখে, আমি তার কাছেই থাকব। সে যদি বিয়ে করে ভালোই, নাও যদি করে তাতেও আপত্তি নেই, কিন্তু তার বাড়িতে আমি ভদ্রভাবে থাকতে চাই। আছে এরকম কোনো লোক আপনার জানা? আপনারা তো কত জায়গায় ঘোরেন, এরকম লোক চোখে পড়েনি আপনার? আমাদের দেশে একটাও ভদ্রলোক নেই, এ কি হতে পারে? দয়া করে দেখুন না একটু চেষ্টা করে। তার মিনতিটা যেন কান্নার মতো শোনাতে লাগলো, কিন্তু আমি তখন মহা সমস্যায় পড়লুম। এই বিরাট কসাইখানায় জীবন্ত একটি নধর পাঁঠা পাই কোথায়? একটাও তো বেঁচে নেই। আচ্ছা, চেষ্টা করব বলে সেদিন চলে এলাম। পুলিশ পাহারা ছিল, সুতরাং অন্য কোনো ভয়ের কারণ ছিল না। তাছাড়া বাড়িওয়ালি ছিল হাজতে। তার পরদিনই আমার কাছে সোহনলাল এলো। কাকতালীয়ই বলো আর যাই বলো, এই রকম আকস্মিক অপ্রত্যাশিত যোগাযোগই পৃথিবীর ইতিহাসে যুগান্তর এনেছে। টেলিফোন, এক্স-রে প্রভৃতি এর উদাহরণ। সোহনলালকে দেখেই আমার মনে হলো, বিধাতা বোধহয় ওই মেয়েটার এইবার একটা গতি করে দিলেন। সোহনলালের পরিচয়টা শোনো আগে। সোহনলালকে দেখলেই মনে হয় সে একজন রইস অর্থাৎ অভিজাত বংশের ছেলে। পরনে ভালো কাপড়, ভালো জুতো, ভালো পাঞ্জাবি। সিল্কের বা আদ্যির পাঞ্জাবি ছাড়া অন্য কোনো পাঞ্জাবি তাকে পরতে দেখিনি কখনো। মাথায় ফুলদার বাহারি টুপি একটু বাঁকা করে পরা, গোঁপটি চমৎকার, সুপালিত সুলালিত। শুধু কালো নয়, চকচকে কালো, ডগা দুটি ফনার মতো। দোহারা গড়ন, বেশ লম্বা চওড়া। কানে আতরসিক্ত তুলো থাকতো সর্বদা। পানও খেত সুগন্ধি জর্দা দিয়ে। মাথার সামনের দিকে ঈষৎ টাক ছিল। চোখ ছোট ছোট ছিল, কিন্তু সর্বদা হাসিতে চিকমিক করত বলে খারাপ দেখাতো না। সে জমিদার বা জমিদারের ছেলে ছিল না। ছিল স্থানীয় মহাবীর প্রেসের হেড মেশিন ম্যান। ছেলেবেলায় বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল বিলেত যাবে বলে, কিন্তু বিলেত পর্যন্ত পৌঁছতে পারেনি, আটকে গিয়েছিল বোম্বেতে। সেইখানে এক বিলিতি প্রেসের সাহেব ম্যানেজারের সুনজরে পড়ে প্রেসে ঢুকে মেশিনের কাজ শেখে। নিখুঁতভাবে শিখেছিল কাজটি। মহাবীর প্রেসের সেই ছিল আসল পরিচালক। প্রেসের মালিক মহাবীর ঝুনঝুনওয়ালা মাসে 250 টাকা মাইনে দিয়ে ওর কাছে হাত জোর করে থাকত, কারণ সোহনলাল না থাকলে প্রেস অচল। সোহনলাল বাস করত চামার পাড়ায়। তাদের সঙ্গেই ওর আত্মীয়তা ছিল বেশি। চামার রোগীদের নিয়ে আমার কাছে আসতো বলেই আমার সঙ্গেও আলাপ হয়েছিল। ওর চরিত্রের বৈশিষ্ট্য ছিল কয়েকটি। ঘুড়ি ওড়াতো, ঘুড়ি তৈরি করত, ঘুড়ি আনাতো নানা জায়গা থেকে, নানা রঙের, নানা মাপের। ওর লাটাইটি ছিল দেখবার মতো, চমৎকার কারুকার্যে অলঙ্কৃত। ভালো সুতো, সুতোর মাঞ্জা এইসবের ব্যবস্থা করত চামারের ছেলে মেয়েগুলো।
ওদেরও প্রত্যেককে ঘুড়ি লাটাই কিনে দিয়েছিল সে। ওদের সঙ্গে পাল্লা দিয়ে রোজ ঘুড়ি ওড়াত। ওর আর এক দল প্রতিদ্বন্দ্বী ছিল শাহ সাহেবের ছেলেরা, তারা লখনৌ কায়দায় ঘুড়ি ওড়াত। ওর দ্বিতীয় শখ ছিল পাখি আর পায়রা পোষার। প্রতি বছর হরিহর ছত্রের মেলায় গিয়ে পাখি কিনে আনত, কাকাতুয়া, টিয়া, ময়না, হরেক রকমের, পায়রাও নানা জাতের। প্রেস থেকে ফিরে এইসব নিয়েই মশগুল হয়ে থাকতো সোহনলাল। আর ওর সঙ্গী সহচর ছিল ওই চামারগুলো। সন্ধে হলেই মদ নিয়ে বসত, যতক্ষণ না অজ্ঞান হয়ে যেত ততক্ষণ মদ খেত বসে। এই ছিল ওর দিবারাত্রির কার্যক্রম। বিয়ে করেছিল, একবার নয় দুবার, কিন্তু দুটো বউই পালিয়েছিল। বউরা সাধারণত চায় স্বামীরা স্বপনে জাগরণে সব সময় তাদের কথাই ভাবুক, কিন্তু এরকম অখণ্ড মনোযোগ দেওয়া সোহনলালের পক্ষে সম্ভব ছিল না। তার ঘুড়ি, পায়রা, কাকাতুয়া, টিয়া, ময়না, মদ আর চামারদের ছেলেমেয়েরা তার মনের অনেকখানি দখল করে রেখেছিল অনেক আগে থেকেই। ওর বউদের এটা ভালো লাগেনি সম্ভবত। বউদের প্রতি অখণ্ড মনোযোগ দিতে পারে এমন লোকেরও অভাব ঘটেনি, তারা তাদের সঙ্গেই ভেগেছিল। এতে কিন্তু আত্মসম্মানে আঘাত লেগেছিল সোহনলালের। তার মনে হয়েছিল লোকে তাকে হয়তো নপুংসক মনে করেছে। তার নিজেরও একটু সন্দেহ হয়েছিল বোধহয়, কারণ সে আমার কাছে এসে নিজেকে ভালো করে পরীক্ষা করিয়েছিল যে তার পৌরুষে কোনো রকম দুর্বলতা আছে কিনা। আমি পরীক্ষা করে দেখেছিলাম নেই। সুযোগ পেলে সে অনায়াসে শতপুত্রের পিতা হতে পারে। সেদিনও সোহনলাল এসেছিল একটি চামার ছোকরাকে নিয়ে। ছোকরা তাড়ি খেয়ে মারামারি করে হাত ভেঙেছে। তার হাতের ব্যবস্থা করে দিয়ে সোহনলালকে বললুম, তুমি একটু বসো, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। সব খুলে বললুম তাকে। সে বললে, হুজুর, আমি মেশিন বুঝি, ঘুড়ি বুঝি, চিড়িয়া বুঝি, এইসব চামারদেরও বুঝি, কিন্তু আওরাতকে বুঝি না। দুবার বোঝবার চেষ্টা করেছি, পারিনি। ওরা আজব ধরনের মেশিন, আমাকে মাফ করুন ডাক্তার সাহেব। আমি বললুম, কিন্তু আমার মনে হয় একে তুমি বুঝতে পারবে, কারণ ও নিজেকে বোঝাবার জন্যে উন্মুখ হয়ে আছে। তুমি যদি ওকে ভদ্রভাবে ঘরে স্থান দাও, ও তোমার কেনা গোলাম হয়ে থাকবে। জীবনে ও কেবল অভদ্র লোকেদের হাতে লাঞ্ছিত হয়েছে। তোমার মতো ভদ্র রইস যদি ওর সঙ্গে ভালো ব্যবহার করে তাহলে বর্তে যাবে ও। সোহনলাল দোনমনো হয়ে চুপ করে রইল। ও পতিতা বলে আপত্তি করছো? না, জাতের বিচার আমার নেই। আমি জানি ময়লা বাসন ধুয়ে দিলেই পরিষ্কার হয়ে যায়। আমার মেশিনে তো রোজই ময়লা জমে, রোজই সাফ করতে হয়। তবে ভয় হয় কোনো খারাপ অসুখ টসুখ নেই তো। সে আমি দেখে দেব, অসুখ থাকলেও তা সারিয়ে নেওয়া অসম্ভব নয়। হ্যাঁ, মেশিনও ভেঙে যায়, সারাতে হয়। সোহনলাল মেশিনের উপমা দিয়েই কথাবার্তা চালাতে লাগলো। বললাম, তুমি আগে তাকে দেখো একবার, যদি পছন্দ হয় ঘরে নিয়ে যেও। ওর কোনো অসুখ টসুখ আছে কিনা তা আমি দেখে দেব। বহুত খুব। সেলাম করে চলে গেল সোহনলাল। সেই দিনই সন্ধ্যের সময় নিয়ে গেলুম তাকে সরস্বতীর কাছে। মেয়েটির নাম ছিল সরস্বতী। তাকে দেখে সোহনলাল আর না বলতে পারল না। সত্যি মেয়েটি অপরূপ লাবণ্যময়ী ছিল। বিশেষত যৌবনের অমন প্রবল প্রকাশ ক্বচিৎ চোখে পড়ে। সেই দিনই সোহনলাল সরস্বতীকে নিজের ঘরে নিয়ে গেল। প্রতিশ্রুতি মতো সরস্বতীকে পরীক্ষা করে দেখেছিলাম। কোনো অসুখের চিহ্ন দেখতে পাইনি। রক্তও পরীক্ষা করতে পাঠিয়েছিলাম, কোনো দোষ পাওয়া যায়নি। সোহনলালের সঙ্গে সরস্বতীর বিয়েও হয়েছিল একটু নতুন ধরনের। পুরুত টুরুত ডাকা হয়নি, মন্ত্রও পড়া হয়নি।
সোহনলালের বাড়ির কাছে একটা শিব মন্দির ছিল। সেই শিব মন্দিরে গিয়ে শিবের মাথায় হাত রেখে তারা শপথ করেছিল যে তারা আমরণ পরস্পরের সুখ দুঃখের অংশী হবে, কেউ কাউকে প্রতারণা করবে না। এ শপথ রক্ষা করেছিল তারা। শুধু তাই নয়, সোহনলালকেও বদলে দিয়েছিল সরস্বতী। কিছুদিন পরে শুনলাম সোহনলাল মদ ছেড়ে দিয়েছে। বিয়ের মাসখানেক পরে একদিন তাদের বাড়ি গিয়ে দেখলুম সোহনলাল পূজা করছে। সরস্বতী হেসে বলল, উনি আমাকে ঘুড়ি ওড়াতে শিখিয়েছেন, আমি ওকে পুজো করতে শিখিয়েছি। আমরা দুজনেই এখন ঘুড়ি ওড়াই, দুজনেই পুজো করি। দেখলুম ঘরের স্ত্রীও ফিরিয়ে ফেলেছে সে। উঠোনে একটি তুলসী গাছ, পাখির খাঁচাগুলি পরিষ্কার পরিচ্ছন্ন, কাঁসার বাসনগুলি ঝকঝক তকতক করছে, পরিষ্কার কাপড়গুলি পাট করে আলনায় রাখা। প্রকাণ্ড উঠোনটা আগে শ্রীহীন হয়ে পড়ে থাকত, এখন গোবর দিয়ে নিকিয়ে তার চেহারাই বদলে দিয়েছে সরস্বতী। উঠোনের একধারে কয়েকটি ফুলের গাছও দেখলাম, গেঁদা, সন্ধ্যামণি, রজনীগন্ধা। মনে হলো, যা, সরস্বতী এবার তার মনের মতো ছোট একটা বাসা পেয়েছে তাহলে। সোহনলাল একদিন আমার সঙ্গে দেখা করতে এলো। দেখলাম সে আনন্দের সপ্তম স্বর্গে বাস করছে। জিজ্ঞেস করলাম, মদ ছেড়ে তোমার কষ্ট হচ্ছে না? সে বললে, 2-4 দিন হয়েছিল, কিন্তু কষ্ট হলোই বা। সরস্বতীর জন্য একটু কষ্ট যদি সইতে না পারলাম, তবে আর কি পারলাম? আমার ওই মেশিনের জন্যে কষ্ট করতে হয় না। এমন দিনও গেছে যখন সমস্ত দিন না খেয়েও সেবা করেছি। যাকে ভালোবাসি তার জন্য কষ্ট করতে হয় বইকি। কিন্তু আমি যে জন্যে আপনার কাছে এসেছি সেইটি আগে বলি। সরস্বতীর খুব ইচ্ছে কোনো একটা পুজো করে, দুর্গা, কালী, জগদ্ধাত্রী, আপনি যা বলবেন। সরস্বতী আপনাকেই জিজ্ঞেস করতে বলেছে। বললাম, দুর্গা কালীর দরকার কি? ওর নাম সরস্বতী, সরস্বতী পুজোই করুক। ঠিক বলছেন। মহা সমারোহে সরস্বতী পুজো হলো। শুধু আমি নয়, শহর শুদ্ধ লোক নিমন্ত্রিত হয়েছিল, হিন্দু, মুসলমান, ব্রাহ্মণ, চামার, সব। আরও মাস 2 পরে শুভ সংবাদটি জানতে পারলাম, সরস্বতী অন্তঃসত্ত্বা। যথাসময়ে সুন্দর একটি ছেলে হলো। আবার একচোট সবাইকে খাওয়ালো সোহনলাল। মাস কয়েক পরে বদলি হয়ে গেলাম আমি সেখান থেকে। ওদের সঙ্গে একটা আত্মীয়তার মতো হয়ে গিয়েছিল, ছেড়ে যেতে কষ্ট হয়েছিল বেশ। যাবার সময় বলে গেলুম, মাঝে মাঝে তোমাদের খবর দিও। বছর খানেক পরে হঠাৎ সোহনলাল নিজেই সশরীরে এসে হাজির হলো একদিন। বললে, সরস্বতীও ভেগেছে। বলো কি? হ্যাঁ হুজুর, আমি আগেই আপনাকে বলেছিলুম, মেয়ে মানুষ এক আজব মেশিন। কোথায় গেছে তা জানো? কিছু বলে যায়নি কাউকে, ছেলেটাকেও নিয়ে গেছে। তোমার সঙ্গে ঝগড়া টগড়া হয়েছিল? কিচ্ছু না। একটু চুপ করে থেকে বললে, আপনি কি ওর দেশের ঠিকানা জানেন? ঠিকানা সংগ্রহ করবার আমার বাতিক নেই। বললাম, না, ঠিকানা তো জানি না। সঙ্গে সঙ্গে মনে পড়ল, প্রাচীন শাস্ত্রকারগণ এই জন্যই বোধহয় অজ্ঞাত কুলশীলদের সম্বন্ধে আমাদের সাবধান করে গেছেন। কিন্তু সরস্বতী যে এমন দাগা দেবে তা ভাবতে পারিনি। খানিকক্ষণ বিবর্ণ মুখে দাঁড়িয়ে থেকে সোহনলাল চলে গেল। মাস 3 পরে সরস্বতীর চিঠি পেলাম একখানা, বানান ভুলে পরিপূর্ণ বাংলায় লেখা চিঠি। চিঠিতে যা লিখেছিল তা শুদ্ধ করে লিখলে এই দাঁড়ায়, শ্রী চরণেষু, না জানি আপনি আমার সম্বন্ধে কি ভাবছেন, কিন্তু কি হয়েছিল শুনুন। আপনার মনে হয়তো আছে আমি আপনাকে বলেছিলাম যে আমি মায়ের কাছে প্রতিজ্ঞা করেছি যে
আমার প্রথম সন্তান মাকে দিয়ে দেব। আমার ছেলে যখন বড় হতে লাগলো তখন বারবার এই প্রতিজ্ঞার কথাটা আমার মনে হতো। মায়ের জন্যে মন কেমন করত খুব। তবে মনকে স্তোক দিতুম যে মা বোধহয় বেঁচে নেই। কিন্তু স্তোক দেওয়া আর চলল না। হঠাৎ রাস্তায় আমাদের গাঁয়ের নবীন শেখরার সঙ্গে দেখা হলো একদিন। সে এক বিয়েতে বরযাত্রী এসেছিল। সে বললে মা বেঁচে আছে আর আমার জন্যে রোজই নাকি কান্নাকাটি করে। ওকে পাকে প্রকারে একদিন জিজ্ঞেস করলুম, আচ্ছা খোকনকে যদি আমি আমার মায়ের কাছে দিয়ে দিই তাহলে তুমি কি আপত্তি করবে? উনি বাঘের মতো গর্জন করে উঠলেন। আমার এও মনে হতে লাগলো আমার ছেলে যদি এখানে মানুষ হয় তাহলে ওর সঙ্গী হবে ওই চামারের ছেলে মেয়েগুলো। এই সব ভাবছি এমন সময় আবার একদিন নবীন শেখরার সঙ্গে দেখা হলো। সে বললে মাই তাকে এবার পাঠিয়েছে। আমি যেন ওর সঙ্গে গিয়ে দেখা করে আসি মায়ের সঙ্গে। উনি তখন বাড়ি ছিলেন না, প্রেসে গিয়েছিলেন। আমি ভাবলুম উনি ফিরলে ওকে জিজ্ঞেস করে তবে যাব। কিন্তু আবার ভয় হলো উনি যদি যেতে না দেন। নবীন শেখরা বলে, যাবে তো চলো, 3টের সময় গাড়ি। আমি তোমার মায়ের কাকুতি মিনতিতে একটি দিনের জন্য এসেছি। যদি না যাও আমি আজই চলে যাব। অনেক কাজ পড়ে আছে আমার। শেষে চলেই গেলুম ওর সঙ্গে। কাজটা খুব অন্যায় হয়েছিল বুঝতে পারছি, কিন্তু যখন কুমারী ছিলাম তখন মাকে যে কথা দিয়েছিলাম সেটা যদি না রাখি তাহলে কি সত্যভঙ্গ হয় না? তাছাড়া যে ছেলেকে আমি 10 মাস পেটে ধরেছি, বুকের দুধ দিয়ে মানুষ করেছি, তার উপরে আমার কি কোনো অধিকার নেই? সব অধিকার ওর। পাকে প্রকারে একদিনই কথাটা পেরে বুঝেছিলাম ওর কি মনোভাব। তাই বাড়িতে এসেও তাকে ভয়ে আর খবর দিতে পারিনি। যদি এসে হই হল্লা করেন তাহলে গাঁয়ের ভেতর সে এক বিশ্রী কাণ্ড হবে। একে তো আমাকে নিয়ে নানা কাণ্ড হয়েছে। আমি আর একটা কথাও ভেবেছিলাম, মাকে বুঝিয়ে সুঝিয়ে আমার কাছেই নিয়ে যাব, তাহলে দুকুলি বজায় থাকবে। কিন্তু তাও হলো না। মা বাস্তু ভিটে ছেড়ে আসতে রাজি হলো না কিছুতেই। আর আমার ছেলেটির সঙ্গে ইতিমধ্যেই মা বেশ ভাব করে ফেলেছিল। সে রাত্রে তাঁর কাছে শুতো। মাসখানেকের মধ্যে খুব ন্যাওটা হয়ে পড়লেন। তখন আমি ভাবলুম এইবার ফিরে যাই। উনি হয়তো একটু রাগটাগ করবেন, কিন্তু পায়ে ধরলে আমার মনের কথাটা বুঝবেন হয়তো। মায়ের কাছে ছেলেকে রেখে একাই ফিরে গেলুম। গিয়ে দেখি আমাদের বাড়িতে আর একজন লোক রয়েছে। চামারেরা বললে আমি চলে যাওয়ার দিন 15 পরেই উনি প্রেসের চাকরি ছেড়ে দিয়ে সব জিনিসপত্র জলের দামে বিক্রি করে চলে গেছেন। কোথায় গেছেন কেউ জানে না। মহা আতান্তরে পড়লুম। কেউ কেউ বললে কলকাতা গেছেন, কেউ বললে বোম্বাই। একবার ভাবলুম বাড়িতে ফিরে যাই আবার। কিন্তু মাসখানেক মায়ের কাছে থেকেই পাড়ার ছোঁড়াগুলোর, বিশেষত জমিদারের নায়েব মশাইয়ের চোখে যে দৃষ্টি দেখেছিলুম তাতে মনে হলো ওখানে যদি ফিরে যাই তাহলে মাকে আবার নতুন করে বিপদে ফেলা হবে। ইতিমধ্যে পাড়ার চেনা একটা লোকের সঙ্গে দেখা হলো। সে যা খবর দিলে তাতে স্তম্ভিত হয়ে গেলাম। সে কয়েকদিন আগেই কলকাতা গিয়েছিল। বললে সোহনলাল অপঘাতে মারা গেছে। মদ খেয়ে অজ্ঞান হয়ে রাস্তার ধারে পড়েছিল। একটা মোটর লরি এসে তার মাথাটা চুরমার করে দিয়ে চলে গেছে। শুনে যেন পাথর হয়ে গেলুম। চিরকালের মতো যদি পাথর হয়ে যেতুম তাহলেই ভালো হতো, কিন্তু তা হলো না। কপালে তখনও অনেক দুর্গতি লেখা ছিল। কি করি, কোথা যাই, মহা দুশ্চিন্তায় পড়লুম। আমাদের বাড়িতে যিনি নতুন ভাড়াটে এসেছিলেন তার স্ত্রী আমার দিকে এক নজর চেয়ে
তার বাড়ির বারান্দাতেও খানিকক্ষণের জন্য বসতে দিলেন না। অথচ ওই বারান্দা একদিন আমারই ছিল। ওই বারান্দা কতবার ধুয়েছি, পুছেছি, নিকিয়েছি। এখন ওখানে আর আমার বসবার অধিকারও নেই। চামাররা অবশ্য খুব ভদ্র ব্যবহার করেছিল। বলেছিল, মাইজি, তুমি যতদিন খুশি আমাদের কাছে থাকো। কিন্তু চামারদের সঙ্গে থাকতে আমার প্রবৃত্তি হলো না। রাস্তায় রাস্তায় ঘুরতে লাগলাম, কোথাও যদি চাকরানি হয়ে বাহাল হতে পারি এই আশায়। এমন সময় সেই বাড়িওয়ালির সঙ্গে আবার দেখা। সে খুব ভদ্র ব্যবহার করলে আমার সঙ্গে। তার কাছেই শুনলাম রমজান আলীও নাকি মারা গেছে। যে দারোগাকে ও ষড়যন্ত্র করে জেল দিয়েছিল তারই পেয়ারের গুন্ডা নাকি ওকে খুন করেছে। সোহনলালের কথা শুনে ঝরঝর করে কাঁদতে লাগলো। বললে, ওরকম দিলদরিয়া লোক দেখা যায় না। আমি ওকে না বলে চলে গিয়েছিলুম বলেই আমাকে বকতে লাগলো খুব। তারপর বললে, তুমি যদি আমার কাছে থাকতে চাও তোমাকে রাখতে পারি। যদিও তোমাকে রেখে একবার খুবই হাঙ্গামায় পড়তে হয়েছিল আমাকে। আমি বললুম, আমাকে যদি ভদ্রভাবে রাখো, আমার উপর যদি জোর জুলুম জবরদস্তি না করো, তাহলে আমি থাকতে পারি। বাড়িওয়ালি জিভ কেটে বললে, ছি ছি, যা হয়ে গেছে তার কখনো হবে না। তাছাড়া অত বড় বড় অফিসার তোমার সহায়, আমি কি তোমার উপর আর জবরদস্তি করতে সাহস করি? আমি ওই বাড়িওয়ালির কাছে থেকে গেলাম। দেখলুম ও ছাড়া আমার আর পথ নেই। আপনি রাগ করবেন জানি, তবু আপনাকে বাবা বলে ডেকেছি। আপনার দয়াতেই কিছুদিনের জন্যেও সুখের সংসার পাততে পেরেছিলুম, এ কথা আমি কোনো দিনই ভুলব না। তাই আবার আপনার সাহায্য ভিক্ষে করছি। যা করছি তা আমার একটুও ভালো লাগে না, কিন্তু কি করব, বাধ্য হয়েই করছি। যদি আপনি দয়া করে আমাকে অন্য কোথাও একটা কাজ জুটিয়ে দেন, এক্ষুনি চলে যাব। আপনাদের হাসপাতালে শুনেছি দাই, নার্স এসব কাজ পাওয়া যায়। জুটিয়ে দিতে পারেন আমাকে একটা? কম মাইনে হলেও যাব। আমার নিজের সাদাসিধে খাওয়া পড়ার খরচটা চলে গেলেই হলো। আপনার কাছে সাহায্য চাইবার আমার আর মুখ নেই তা জানি, তবু চাইছি, কারণ সত্যিই আমি নিরুপায়। আর কি দয়া পাবো আপনার? আমার শতকোটি প্রণাম জানবেন। ইতি আপনার মেয়ে সরস্বতী। চিঠিখানা পড়ে পণ্ডিতেরা যাকে জুগুপ্সা বলেন তাই জেগে উঠল আমার মনে। ঠিক করলুম ওই কাল ভুজঙ্গিনীর সঙ্গে আর কোনো সংস্রব রাখব না। হাসপাতালের অ্যাপ্রেন্টিস নার্স করে ওকে বাহাল করে নিতে পারতুম, কিন্তু ক্রোধান্ধ হয়েছিলুম, তাই ওর চিঠির উত্তর পর্যন্ত দিলাম না। চিঠি পাওয়ার প্রায় বছর চারেক পরে আর একবার সরস্বতীর দেখা পেয়েছিলুম। তখন আমি আর এক জায়গায় বদলি হয়ে গেছি। দুপুরবেলা একটা গাঁয়ে গেছি রোগী দেখতে। যাওয়ার সময় নজর পড়েনি। ফেরবার সময় দেখলুম গাঁয়ের বাইরে একটা ফাঁকা মাঠের মাঝখানে একটা গেরুয়া ধ্বজা উড়ছে। লাল অক্ষর দিয়ে লেখা সোহনলাল আশ্রম। গাড়ি থামালুম। তারপর দেখতে পেলুম অনেকগুলো ছেলে কাছেই ঘুড়ি ওড়াচ্ছে। একটু দূরে ছোট্ট একটি মাটির ঘর, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বাঁশের বেড়া দিয়ে ঘেরা ঘরের পিছনে অনেক কয়েকটা পায়রার টং। নানা জাতের পায়রাও চড়ে বেড়াচ্ছে। নেবে এগিয়ে গেলাম। দেখলাম মাটির ঘরের দাওয়ায় পাখির খাঁচাও ঝুলছে কয়েকটা। একটা ময়না বলে উঠল, সোহনলাল, সোহনলাল কি জয়। যে ছোঁড়াগুলো ঘুড়ি ওড়াচ্ছিল তাদের একজনকে ডেকে জিজ্ঞেস করলুম, এখানে কে থাকে?
সে বললে, ভৈরবী মাইজি। এমন সময় সরস্বতী বেরিয়ে এলো ঘর থেকে। মাথার চুল ছোট করে ছাঁটা, পরনে গেরুয়া। যৌবনের সে উদগ্র ভাব নেই। তার বদলে একটা শুদ্ধ শান্ত শ্রী বিকীর্ণ হচ্ছে তার সর্বাঙ্গ থেকে। আমাকে এখানে দেখতে পাবে তা সে প্রত্যাশা করেনি। অবাক হয়ে খানিকক্ষণ চেয়ে রইল। তারপর চিনতে পেরে এক মুখ হেসে এগিয়ে এলো আমার দিকে, প্রণামও করল। বাবা, আপনি এখানে কি করে এলেন? কিছুদিন আগে বদলি হয়ে এসেছি। আমার তো জেলায় জেলায় ঘুরে বেড়ানোই চাকরি। তুমি কি করে এখানে এলে তাই বলো। আমি বাড়িওয়ালির কাছে কিছুদিন ছিলাম। যখন হাতে কিছু টাকা জমল, তখন মনে হলো আর পাপের ভোগ করি কেন। একজনের কাছে খবর পেলুম এখানে বেশ সস্তায় জমি পাওয়া যায়। খানিকটা জমি কিনে ছোট একটা ঘর বানিয়ে নিয়েছি এইখানেই। কি করো এখানে? তিনি যা ভালোবাসতেন তাই করি। ছেলেদের ঘুড়ি কিনে দিই, পায়রা আর পাখির সেবা করি। নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলুম কয়েক সেকেন্ড। তারপর জিজ্ঞেস করলুম, তোমার ছেলে কোথায়? সে তো মায়ের কাছে ছিল, এখন আর নেই। এখন কোথা? মারা গেছে ম্যালেরিয়ায় ভুগে। যে ছেলেগুলো ঘুড়ি ওড়াচ্ছিল তারা এসে ঘিরে দাঁড়িয়েছিল আমাদের। তাদের দেখিয়ে সরস্বতী বললে, এখন এরাই আমার ছেলে। হঠাৎ ইচ্ছে হলো ওকে একটা প্রণাম করি, কিন্তু ঝুঁকতে পারলুম না। টাইট প্যান্ট পরা ছিল। জেন্টসের প্যান্ট নয়, ঝুটো আত্মসম্মানের প্যান্ট। দেখো বৎস, তোমাকে যে এত বড় লম্বা চিঠি লিখলাম তা তোমাকে গল্প শোনাবার জন্যে নয়। চিঠিটা লিখতে প্রায় 15 দিন লেগেছে। রাত জেগে জেগে লিখেছি কারণ তুমি আমার ছাত্র। শুধু তাই নয়, তুমি ডাক্তার হয়েছ, অর্থাৎ তুমি সেই সম্প্রদায়ের একজন হয়েছ যারা বিদ্রোহী সভ্য মানবদের মধ্যে সবচেয়ে বেশি বিদ্রোহী। প্রকৃতির নিয়ম অমান্য করেই মানুষ সভ্য হয়েছে, কিন্তু প্রকৃতির যেটা সবচেয়ে কড়া নিয়ম, যা অনিবার্য, যা অমোঘ, ডাক্তাররা অস্ত্র ধারণ করেছে তারই বিরুদ্ধে। তাদের লড়াই মৃত্যুর সঙ্গে। এই লড়াই করতে করতে ওরা নিজেরাও দলে দলে মরছে, কিন্তু তার পিছনে আসছে আবার একদল। বহুকাল থেকেই চলছে। তুমিও এবার সেই দলে যোগ দিয়েছ। ডাক্তারদের বাজার দর আজকাল ক্রমশ কমছে, কিন্তু তাদের আসল দর কখনো কমবে না যদি তারা অমানুষ না হয়। মানুষ অসুখে পড়বেই এবং সে আর্ত হয়ে তোমার কাছে আসবেই। তখন তুমি যদি তাদের সঙ্গে মানুষের মতো ব্যবহার করো, তাহলে তুমি শুধু যে তাদের রোগ চিনতে পারবে তা নয়, তাদেরও চিনতে পারবে। ডাক্তাররাই দেশের লোকদের স্বরূপ চিনতে পারে। আর্ত হলেই মানুষ তার স্বরূপ উদ্ঘাটন করে ফেলে। কাউকে যখন বাঘে ধরে, তখন সে তার বগলের নিচে লুকানো দাঁতটাকে ঢাকবার চেষ্টা করে না। যে তাকে বাঘের হাত থেকে বাঁচাবার চেষ্টা করছে, তার কাছে সম্পূর্ণ উলঙ্গ হতেও তার আপত্তি নেই। সে যখন উলঙ্গ হয়ে তোমার কাছে আসবে, তখন তার কদর্যতা দেখে নাক সেটকিও না, তাকে মরাল লেকচারও দিতে চেও না। শুধু একটি কথা মনে রেখো, সে বিপন্ন মানুষ। ডারউইন আমাদের জীবনটাকে যুদ্ধ বলেছেন। সত্যিই আমরা জন্ম মুহূর্ত থেকে মৃত্যু মুহূর্ত পর্যন্ত যুদ্ধক্ষেত্রেই ঘোরাফেরা করি সবাই। এ যুদ্ধক্ষেত্রে 24 ঘন্টাই গোলাগুলি চলছে। শুধু অসুখের জীবাণু নয়, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টা শত্রুর কারখানায় তৈরি নানা জাতের নানা আকারের গোলাগুলিও। ইন্দিবর নয়নের সলজ্জ কটাক্ষ আমাদের কম ঘায়েল করে না। আরেকটি কথাও মনে রেখো, এই যুদ্ধক্ষেত্রে মাত্র 2 শ্রেণীর লোক দেখতে পাওয়া যায়।
তাদের তোমরা ভালো মন্দ, ধার্মিক অধার্মিক, হিন্দু অহিন্দু, বাঙালি অবাঙালি এই কায়দায় ভাগ করতে অভ্যস্ত হয়েছ। কিন্তু তাদের ভাগ করা উচিত এইভাবে: ক, যারা যুদ্ধক্ষেত্রে আহত হয়েছে; খ, যারা এখনো হয়নি। এই সত্যদৃষ্টি দিয়ে যদি মানুষকে দেখতে অভ্যস্ত হও, তাহলে তাদের ঠিক স্বরূপটি দেখতে পাবে। আর তা না করে যদি ঠিক করতে যাও, ইনি মনুর বিধান মেনে চলেন কি না, এ টিকি আছে কি নেই, মুরগি খান না কুমড়ো খান, কার কাছে মন্ত্র নিয়েছেন, কংগ্রেসি না মুসলিম লীগি, আর সেই অনুসারে তোমার মানস থার্মোমিটারের সহানুভূতির পারা যদি ওঠানামা করতে থাকে, তাহলেই তোমার পতন হলো। তাহলেই তুমি আর বিজ্ঞানী ডাক্তার থাকলে না, চণ্ডী মণ্ডপের দা ঠাকুর হয়ে গেলে। তুমি পঞ্চকন্যার প্রসঙ্গ অবতারণা করেছিলে, সেই সুযোগে আমিও তোমাকে আমার দেখা 5টি কন্যার কথা বললুম। আমার বক্তব্যটা আশা করি স্পষ্ট হয়েছে তোমার মনে। আমি বলতে চেয়েছি, ওদের তোমরা যেভাবে দেখতে অভ্যস্ত হয়েছ, ওরা ঠিক তাই নয়। ওদের যদি শুধু অ্যানাটমি বা ফিজিওলজির ফর্মুলায় ফেলো, তোমার ক্ষুধা মেটাবার বা বংশবৃদ্ধি করবার যন্ত্রমাত্র মনে করো, তাহলে ওদের আসল পরিচয়ই পাবে না কখনো। ওরা যন্ত্ররূপেই ধরা দেবে তোমাদের কাছে, যেমন রোজ দিচ্ছে। কিন্তু ওদের সেই শক্তিকে তোমরা কখনো কাজে লাগাতে পারবে না, যে শক্তি ওদের বৈশিষ্ট্য, আর যা কাজে লাগাতে পারলে দিগ্বিজয় করা যায়। ওদের সে শক্তিকে প্রত্যক্ষ করবার চোখ নেই তোমাদের। আমি জ্ঞানাঞ্জন শলাকা দিয়ে তোমার সেই চোখ ফুটিয়ে দিতে চাই। তোমাদের একটা মহৎ দোষ কি জানো? শুধু দোষ নয়, নির্বুদ্ধিতা। তোমরা ওদের প্রতি অনুকম্পা করো, মনে করো, আহা ওরা অতি দুর্বল, ওদের ব্রেনের ওজন কম, গায়ের জোর কম, তোমাদের কৃপাকণা না পেলে ওরা বাঁচবে না, তাই ওরা তোমাদের দাসী হয়ে আছে, আর তোমরা দয়া করে ওদের প্রভু হয়েছ। কিন্তু ইউ ফুলস, তোমরা এটা বোঝো না যে প্রতি সংসারে ওরাই আসল কর্ত্রী। মা রূপে, কন্যা রূপে, বধূ রূপে, প্রণয়িনী রূপে, নানা রূপে ওরা তোমাদের মতো হাঁদাদের নাকে দড়ি পরিয়ে নাচাচ্ছে। তোমরা যখন হাম্বা রব করে গর্জন ছাড়ো, আমরা প্রভু, তখন ওরা মনে মনে হাসে, কারণ ওরা জানে যে আসলে ওরাই শক্তির আধার। তাই চুপ করে থাকে পূর্ণ কুম্ভের মতো। ইচ্ছে করলে ওরা সতী সাবিত্রীও হতে পারে, আবার ক্লিওপেট্রা ক্যাথরিনও হতে পারে। ঘর বাঁধতেও জানে, ঘর ভাঙতেও জানে। ঘোমটা টেনে রান্নাঘরের কোণে বসে তোমাকে শুক্তো বেগুন ভাজা খাইয়েও মুগ্ধ করতে পারে, আবার স্টেজে উঠে ওড়না উড়িয়ে কোমর দুলিয়ে তোমার মুন্ডুও ঘুরিয়ে দিতে পারে। সব পারে ওরা। চণ্ডী পড়েছ কখনো? যদি না পড়ে থাকো, পড়ো, দেখবে সেখানে কবি নারীকে কি মর্যাদা দিয়েছেন। তারা জানতেন যে ইচ্ছে করলে ওই নারী শক্তি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকেও মোহগ্রস্ত করতে পারে। জয়া তয়া জগৎ স্রষ্টা জগৎপাতাত্তি যো জগৎ সোহসী নিদ্রা বসং নিত কস্তাং স্তোতু মিহেশ্বর। এই তামসী দেবীকে তারা আরাধনা করেছিলেন মধু ও কৈটভকে মোহগ্রস্ত করবার জন্যে। ওদের মোহগ্রস্ত না করতে পারলে বধ করা যেত না। চণ্ডীতে আর একটা জিনিসও লক্ষ্য করবার মতো আছে। ওরা মহিষাসুর, শুম্ভ নিশুম্ভর মতো জাঁদরেল দৈত্যদের মারবার জন্যে কোনো হোমরা চোমরা পুরুষ প্রতিদ্বন্দ্বী খাড়া করেননি, করেছেন নারীকে। অম্বিকা শুম্ভ নিশুম্ভকেও মোহগ্রস্ত করেছিল। শুম্ভ নিশুম্ভের দূত যখন তাকে এসে বললে, আপনি স্ত্রীরত্ন, শুম্ভ নিশুম্ভ ত্রিলোকজয়ী বীর, আপনি তাঁদেরই ভজনা করুন। এর উত্তরে অম্বিকা শাড়ি গয়না চাননি, বলেছিলেন, যো মাং জয়তি সংগ্রামে
जो मे दर्पं व्यापहुति जो मे प्रतिबल लोके स मे भर्ता भविष्यति। যিনি আমাকে যুদ্ধে হারিয়ে দিতে পারবেন, যিনি আমার দর্পচূর্ণ করবেন, যিনি জগতে আমার তুল্য বলশালী, তাকেই আমি পতিত্বে বরণ করব। যে দেশে নারীর এই রূপ কল্পনা করেছেন কবিরা, সেই দেশে তোমরা তাদের অবলা দুর্বলা বলে অনুকম্পা করো। তোমাদের স্পর্ধা তো কম নয়। আই বেগ ইয়োর পার্ডন, এটা স্পর্ধা নয়, বোকামি। তোমরা ওদের চেনো না, জানো না, জানবার চেষ্টাও করো না। চণ্ডী যদি পড়ো তাহলে আর একটা জিনিসও লক্ষ্য করবে। যে বীর্যবতী মহীয়সী সিংহবাহিনী মহিষাসুরকে বধ করেছিলেন, তাঁর জন্মকাহিনীটাও ভালো করে পড়ে দেখো। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের তেজ এবং সমস্ত দেবকুলের তেজ একত্রিত হয়ে যে তেজময়ী নারী সম্ভব হলেন, তাকে আরও প্রদীপ্ত করলেন সূর্য চন্দ্র দক্ষ প্রজাপতিরা, সমুজ্জ্বল করলেন সন্ধ্যাদেবীগণ। বরুণ তাকে শঙ্খ দিলেন, অগ্নি শক্তি দিলেন, পবন দিলেন ধনুর্বাণ। ইন্দ্র নিজের বজ্র থেকে আর একটা বজ্র তৈরি করে দিলেন। ঐরাবত দিলেন ঘণ্টা, যম দিলেন কালদণ্ড। ক্ষীরোদ সমুদ্র তাকে সাজিয়ে দিলেন নানা অলঙ্কারে। তার গলায় দুলিয়ে দিলেন উজ্জ্বল মুক্তাহার, কানে দিব্য কুণ্ডল, মাথায় পরিয়ে দিলেন চূড়ামণি, হস্তে বলয়, বাহুতে অঙ্গদ, পায়ে নূপুর, অঙ্গুলিতে অঙ্গুরীয়। সমুদ্র দিলেন তাকে অম্লান পদ্মের মালা। বিশ্বকর্মা তৈরি করে দিলেন কুঠার। হিমালয় দিলেন সিংহ, বাসুকি দিলেন নাগহার। অর্থাৎ ত্রিভুবনের সমস্ত পুরুষ শক্তি একাগ্র হয়ে পুঞ্জীভূত হল ওই তেজসম্ভবা নারী শক্তির মধ্যে। তাই তিনি আনন্দে অট্টহাস্য করে উঠলেন। সম্মানিতা ননাদৌচ্চৈ সাট্টহাসং মুহুর্মুহুঃ। তাই তাঁর গর্জনে ত্রিভুবন কেঁপে উঠল। বুক্ষুভা সকলা লোকা সমুদ্রাশ্চ চকস্পিরে চচাল বসুধা চেলু সকলাশ্চ মহিধরা। সপ্ত সমুদ্র কেঁপে উঠল, পাহাড় বিচলিত হল। পুরুষদের তেজ, পুরুষদের আগ্রহ, পুরুষদের প্রতিভা নারী শক্তির সঙ্গে মিললে তবেই মহিষাসুরকে বধ করা যায়। কোনো পুরুষ বীর মহিষাসুরের কেশাগ্র স্পর্শ করতে পারেনি, কিন্তু যেই তাদের প্রতিভা, প্রেরণা, আগ্রহ নারী শক্তিকে উদ্বুদ্ধ করল, অমনি তা সম্ভব হয়ে গেল। এখনও আমাদের দেশে বহু মহিষাসুর, বহু শুম্ভ নিশুম্ভ জন্মাচ্ছে, যুগে যুগে জন্মাবে। তাদের মারবার একমাত্র উপায় এই চণ্ডীতে লেখা আছে। নারী শক্তিকে উদ্বুদ্ধ করতে হবে, রিইনফোর্স করতে হবে। সেই নারী শক্তির উৎস কোথায় সন্ধান করতে হবে, তাকে শ্রদ্ধা করতে হবে, তবেই দুর্দান্ত মহিষাসুরদের বধ করা সম্ভব হবে। অন্য উপায় নৈব নৈব চ। তুমি ডাক্তার, এই নারী শক্তির নানা রূপ দেখবার সুযোগ তুমি পাবে। কখনো দেখবে বাল্ব, কখনো দেখবে মোটর, কখনো বা সরু তার শুধু। কিন্তু বিদ্যুতের কথাটা ভুলে যেও না। এটা সর্বদা মনে রেখো, কারেন্ট পেলেই ওরা সক্রিয় হয়ে ওঠে। অ্যাটম বোম তৈরি করাও অসম্ভব নয় ওদের শক্তিতে। আর এটাও মনে রেখো, মহিষাসুর বধ করতে হবে, আর তা তোমরা একা পারবে না, মেয়েদের শক্তির সাহায্য নিতে হবে। মনের ভিতর অনেক দিন থেকে অনেক রকম গ্যাস জমেছিল। এই চিঠির সেফটি ভাল্ব দিয়ে তার অনেকখানি বেরিয়ে গেল। আরাম বোধ করছি। থামবার আগে আবার বলছি, মনে রেখো, মহিষাসুর বধ করতে হবে। আশীর্বাদ যেন। বিলেত যাচ্ছ নাকি? দেখো, বিলিতি বাঁদর হয়ে এসো না যেন। ইতি শুভার্থী অগ্নিশ্বর। এতক্ষণ শুনলেন সাহিত্যিক বনফুলের লেখা উপন্যাস অগ্নিশ্বরের
সপ্তম পর্ব। কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।